আসসালামু আলাইকুম। আজকে গ্লোবাল আর ওয়ারের কারণে যে ড্যামেজটা হয়েছে এই ড্যামেজটা নিয়ে আমরা একটু কথা বলবো, আসলে কি কি ধরনের ড্যামেজ হয়েছে। এই ড্যামেজটা স্ট্যাটিস্টিক্যাল সোর্স হচ্ছে জার্নাল অফ পেট্রোলিয়াম টেকনোলজি। এখানে ওয়ার ড্যামেজ রিশেপ গ্লোবাল ইকোনমি, সাপ্লাই চেইন এবং প্রজেক্ট কস্টের উপর একটা ইম্প্যাক্ট অ্যানালাইসিস করা এখানে দেখানো হয়েছে। সো ইম্প্যাক্ট কস্টে অ্যানালাইসিসে যদি আমরা কয়েকটা সেগমেন্টে আমরা একটু ডিটেলস একটু দেখতে যাই, তাহলে এখানে যেন একটা জিনিস সবচেয়ে বেশি লক্ষণীয় যে পয়েন্টটা হচ্ছে যে আমাদের চারটা বেশ কয়েকটা সেক্টরকে আমরা বেশি ফোকাস দিয়ে এটা এখানে যদি আমরা দেখি, প্রথমে ওয়্যার ড্যামেজ ইম্প্যাক্ট, যে কোথায় বেশি ইম্প্যাক্টেড হয়েছে। যেমন এই টোটাল ইম্প্যাক্ট কস্ট কিন্তু অ্যারাউন্ড $58 বিলিয়ন, যেটা অলরেডি এস্টিমেট করা হয়েছে আপ টু এপ্রিল 20 এই পর্যন্ত। সো এই ওয়্যার ড্যামেজ ইম্প্যাক্টের মধ্যে যে গ্লোবাল প্রজেক্ট ডিলে হয়ে গেছে, যে প্রজেক্টগুলো অন টাইম আসার কথা ছিল সেই প্রজেক্টগুলো এখন আসতে পারছে না। সেটাও কিন্তু গ্লোবালের সাপ্লাই চেইন একটা বড় ধরনের প্রবলেম। ইনফ্লেশন কস্ট ইনকার্স একটা ইনক্রিজ হয়ে গেছে, একটা প্রজেক্টের কস্ট অলরেডি এসকেলেট করে গেছে, সাপ্লাই চেইন স্ট্রেস শুরু হয়েছে, এবং ডিভিশন অফ দ্য ক্যাপিটাল রিকনস্ট্রাকশন এখানে যে একটা ফ্যাক্টর আছে সেখানে একটা বড় ধরনের ইম্প্যাক্ট অলরেডি হয়েছে। সো রিপেয়ার কস্ট এস্টিমেশনের যদি আমরা এখানে দেখি যে ওভারঅল $58 বিলিয়ন, যেখানে টোটাল কস্ট 34 থেকে $58 বিলিয়ন এখানে যে দাঁড়াবে, তার মধ্যে অয়েল অ্যান্ড গ্যাস ফ্যাসিলিটি রিপেয়ারিং কস্টে দাঁড়াবে 30 থেকে 50 বিলিয়নের মধ্যে। সো দ্যাট ইজ দ্য হিউজ অ্যামাউন্ট। এই পুরো বেয়ারটা কিন্তু সারা পৃথিবীতে অলরেডি ইনফ্লেশনে এবং সবার উপরে এক্সট্রা বার্ডেনটা পড়বে, এবং নন হাইড্রোকার্বন ইনফ্রাস্ট্রাকচারে পড়বে প্রায় $3 থেকে $8 বিলিয়ন, এবং কনফ্লিক্ট রিলেটেড ইপিসি প্রিমিয়ামে সেখানে চলে যাবে একটা হিউজ একটা অ্যামাউন্ট। সো এক্ষেত্রে যদি আমরা সেক্টর স্পেসিফিক ড্যামেজকে আমরা যদি একটু দেখতে চাই, আসলে এখানে ডাউনস্ট্রিম রিফাইনারি পেট্রোকেমিক্যালে একটা বড় ধরনের ড্যামেজ হয়েছে, এবং মিডস্ট্রিম ইনফ্রাস্ট্রাকচার, আপস্ট্রিম অ্যাসেট অ্যান্ড অয়েল ইনভেস্টমেন্ট একটা বড় ধরনের ক্ষতি হয়েছে। সো জিওপলিটিক্যাল অ্যানালাইসিসে যদি আমরা দেখি, ইরান এবং কাতার কিন্তু ইজ ওয়ান অফ দ্য বিগ ইম্প্যাক্টেড কান্ট্রি এই যুদ্ধের কারণে। এই ইরানের যদি আমরা ড্যামেজটা দেখি যে প্রায় $19 বিলিয়ন তাদের অলরেডি রিপেয়ার কস্ট দাঁড়িয়ে গেছে। সো সাউথ পার্স গ্যাস প্রসেসিং একটা বড় ধরনের ড্যামেজ হয়েছে, রেস্ট্রিক্টেড অ্যাক্রস দ্য ওয়েস্টার্ন টেক এবং ডোমেস্টিক ফুয়েল ডিস্ট্রিবিউশন অ্যান্ড কনস্ট্রেনে কিন্তু একটা বড় ধরনের একটা তারা ড্যামেজের মুখে হয়েছে। সো ইরান ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্প্যাক্টেড কান্ট্রি, এবং সেকেন্ড ইম্প্যাক্টেড কান্ট্রি হচ্ছে কাতার। Qatar, one of the PAL GTL facility, this is already one of the biggest Group 3 visual process plant. She planted into completely shut down. এবং Ras Laffan Industrial City also damaged LNG terminal, যেটা ওয়ার্ল্ডের one of the biggest LNG export এখান থেকে হচ্ছে, সেটাও কিন্তু একটা বড় ধরনের ইম্প্যাক্টের মুখোমুখি হয়েছে। এবং নন ফিল্ড এক্সপানশন অবশ্য এখানেও ডিলে হয়ে গেছে, যে তাদের বিভিন্ন এক্সপানশনের প্ল্যানগুলো ছিল সেই প্ল্যানগুলো কিন্তু তারা এখন করতে পারছে না। সো আমরা যদি রিকভারি চ্যালেঞ্জগুলো কি কি পড়তে হবে এখানে দেখেন, আমরা মনে করছি যুদ্ধ শেষ, পরের দিন তার স্বাভাবিক হয়ে আসবে না। এটা স্বাভাবিক হতে কিন্তু অনেকে বলতেছে বিভিন্ন 1 থেকে 2 বছর, এবং অনেকে বলছে ইকোনমিক অ্যানালাইসিসে প্রায় 2030 সালের আগের নর্মাল সিচুয়েশনে ব্যাক করা অনেক টাফ। এর ওয়ান অফ দ্য কারণ হচ্ছে লং লিড টাইম অফ দ্য ইকুইপমেন্ট। আমি আজকে একটা ইকুইপমেন্ট চাইলে পরের দিন এটা সাপ্লাই পাবো না, কারণ একে ম্যানুফ্যাকচারিং, কস্টিং এবং সাপ্লাই ইজ এ ভেরি স্ট্রং সময়ের একটা ব্যাপার। আর কন্ট্রাক্টর অ্যাভেলেবিলিটি, কারণ এই হাইড্রোকার্বন পেট্রোলিয়াম সেগমেন্টের কন্ট্রাক্টর কিন্তু হাতে গোনা কিছু, সব কন্ট্রাক্টর এই কাজগুলো করতে পারে না, সুপার এক্সপার্টাইজের প্রয়োজন হয়। সো এখানে কিন্তু একই সাথে ড্যামেজ হওয়ার কারণে কন্ট্রাক্টরের একটা বড় অ্যাভেলেবিলিটি দেখা দিবে। আর একটা ওয়ার রিস্ক ইন্স্যুরেন্স কস্ট, এখানে একটা এই ওয়ার রিলেটেড ইন্স্যুরেন্সকে রিকভারি করার জন্য এখানে স্পেশাল অ্যাসেসমেন্ট এবং সেগুলো কিন্তু একটা বড় ধরনের কস্ট, এবং লজিস্টিক্যাল কনস্ট্যান্ট কিন্তু একটা বিগ ফ্যাক্টর, যেটা আমরা অলরেডি বুঝতে পেরেছি যে সারা পৃথিবীতে কি ধরনের একটা ক্রাইসিস হয়েছে। দেখেন, আরেকটা হচ্ছে হরমুজ প্রণালী, স্টিল একটা হিডেন কস্ট এখানে ইনভলভ হয়ে আছে। এই হরমুজ প্রণালীর ভিতরে যে মাইনিং গুলো ইনপুট করা হয়েছে বা কি করা হয়েছে, দে নো বেটার দেন এভরিবডি। সো এখানে কিন্তু একটা প্যানিক সবার মধ্যে এখনো বেঁধে গেছে, কারণ এই হরমুজটা স্বাভাবিক হতেও কিন্তু একটা লম্বা সময় লেগে যাবে। সো যুদ্ধের কষ্ট যদি আমরা ফাইন্যান্সিয়ালি অ্যারাউন্ড $58 বিলিয়ন দেখছি, বাট ইন টার্মস অফ দ্য কনসিডারিং দ্য হোল ওয়ার্ল্ড ইকোনমি দেখে প্রায় 2 থেকে 3 ট্রিলিয়ন ডলারের মধ্যে একটা ইম্প্যাক্ট অলরেডি আমরা পড়ে গিয়েছি। সো এই যুদ্ধ শেষ হওয়া মানেই কিন্তু আমরা তাড়াতাড়ি ঘুরে দাঁড়ানো নয়। এই জন্য অনেকে বলছে এর ইম্প্যাক্ট কি কোভিডের চেয়ে বেশি হবে কিনা কম হবে। দেখেন, অন অ্যানালাইসিস যেটা বোঝাই যাচ্ছে, এটা কোভিডের চেয়ে লম্বা সময়ের একটা ইম্প্যাক্ট হয়, কারণ কোভিডের পরপর 6 মাসের মধ্যে কিন্তু পুরো ওয়ার্ল্ড কিন্তু ঘুরে দাঁড়িয়ে গেছে। কিন্তু এটা কিন্তু আগের অবস্থায় ব্যাক করানো ক্ষীণে টাফ, কারণ যুদ্ধ কিন্তু অলরেডি ঠিক টেনশন যুদ্ধের একটা থেকেই গেছে, কিন্তু যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি। সো এই চ্যালেঞ্জিং সিচুয়েশন থেকেও যদি আমরা দেখি, তাহলেও কিন্তু একটা বড় ধরনের একটা ড্যামেজ এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি। সো ইকুইপমেন্ট ফ্যাসিলিটি বলেন, ড্যামেজ রিপেয়ারিং বলেন, বা যে সেক্টরটাই আপনি বলেন, আপস্ট্রিম সেগমেন্টটাকে বলেন বা ডাউনস্ট্রিম সেগমেন্টে বলেন, সো সব ক্ষেত্রে কিন্তু সেগমেন্টটাকে যদি কস্টিং স্প্লিট করেন, তাও দেখবেন যে প্রত্যেকটা সেগমেন্টের জন্য হিউজ একটা অ্যামাউন্ট 2 থেকে 2.5 বছরের সময় লেগে যেতে পারে। এবং সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হচ্ছে অয়েল রিপেয়ারিং, যে খনি থেকে তেল ওঠানোর যে ড্রিলিং করা হয়েছে, এই ড্রিলিংটা যদি কোনো কারণে চোখ হয়ে যায়, কোনো কারণে নষ্ট হয়ে যায়, একে রিপেয়ারিং করা ইটস এ ভেরি এক্সপেন্সিভ, এবং স্টিমুলেট করা কিন্তু ভেরি টাফ একটা জব। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা ভেরি একটা কনসার্ন, এবং লট অফ জায়গায় কিন্তু পাওয়ার প্ল্যান্ট কিন্তু ড্যামেজ হয়েছে,
ওয়াটার সাপ্লাই, ডিস্টিলেশন প্ল্যান্টও কিন্তু ড্যামেজ হয়েছে, এটারও কস্ট কিন্তু এনর্মাস। সো হোল সিস্টেমটাকে আগে পৃথিবীতে ঘুরিয়ে আনা কিন্তু অনেক এখন চ্যালেঞ্জিং। সো এই ক্ষতির মধ্যে দিয়ে কিন্তু আমাদের এখন আঘাত হচ্ছে। তো আমাদের সবচেয়ে উচিত কনস্ট্যান্ট পরিবেশের মধ্যে আমাদের সূক্ষ্ম প্ল্যানিং এর মাধ্যমে এবং নিখুঁত পরিকল্পনা এবং জিওপলিটিক্যাল সিচুয়েশন বুঝে কিন্তু আমাদের ডিসিশনটা নিতে হবে। আমরা আজকে যেটা চাচ্ছি সেটা কিন্তু কালকে পেতে নাও পারে। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে পাওয়াটা, অর্থাৎ সাপ্লাই চেন আমি এই প্রোডাক্টটা পাবো কিনা। সো আদার্স দ্যান কস্টিং দ্য ডিফারেন্ট ইস্যু, সো যাই সব ফান্ড ইম্প্যাক্টেড হয়েছে ডেফিনেটলি দে হ্যাভ দ্য ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি টু রিকভার ইট ভেরি সুন। বাট আমাদের মতো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হচ্ছে প্রোডাক্টটা অ্যাভেলেবল করা অন টাইম। সো এখানে জিওপলিটিক্যালি কোনো মিস্টেক করার কোনো স্কোপ নাই, কোনো রং ইনফরমেশন বা হাইড করারও কোনো স্কোপ নাই। সো আমাদের মেন্টালি প্রিপারেশন নিতে হবে, মেন্টালি প্রস্তুতি নিতে হবে। এরকম টাফ সিচুয়েশনে কিভাবে আমরা ঘুরে দাঁড়াই, আমাদের সরকারকেও যথাসময় প্ল্যানটা নিতে হবে এবং কূটনৈতিকভাবে এই প্ল্যানটা কিন্তু সমাধান করতে হবে, তবেই কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে পারবো, দ্রুত ঘুরে দাঁড়াতে পারবো যুদ্ধের ক্ষয়ক্ষতি থেকে। থ্যাংক ইউ ভেরি